আজকের এই ডিপ ডাইভে আমরা এমন একজনকে নিয়ে ঘাটাঘাটি করব যার নামটা প্রতিভার একেবারে সমার্থক হয়ে গেছে। হ্যাঁ, উস্কো খুস্কো সাদা চুল আর সেই বিখ্যাত ছবিটা। একদম অ্যালবার্ট আইনস্টাইন। তবে পপ কালচারের ওই অতি পরিচিত ইমেজের বাইরে গিয়ে ওনার পেছনের আসল মানুষটিকে আবিষ্কার করাই আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য। আর এই গভীর বিশ্লেষণের জন্য আমাদের হাতে আজ বেশ কিছু চমৎকার উৎস আছে। উইকিপিডিয়ার খুব বিস্তারিত একটা জীবনী ঘেটেছি আমরা, আর আছে ডিআইপিসি বা ডনস্টিনো ইন্টারন্যাশনাল ফিজিক্স সেন্টারের আর্কাইভ থেকে পাওয়া বেশ কিছু অজানা গল্প। আর তার সাথে প্রখ্যাত পদার্থবিদ জন আর্চিবোল্ড হুইলারের লেখা একটা অসাধারণ স্মৃতিকথা বা বায়োগ্রাফিক্যাল মেমোয়ার। ঠিক, এই উৎসগুলো আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে আসলে একজন সাধারণ পেটেন্ট ক্লার্ক পুরো মহাবিশ্বের নিয়মগুলোকে নতুন করে লিখলেন। হ্যাঁ, আর আজকের মিশনটা শুধু উনার সমীকরণগুলো নিয়ে কথা বলা নয়, কিভাবে উনি নিজেরই শুরু করা একটা ধারণার সাথে কোয়ান্টাম মেকানিক্সের সাথে সারা জীবন একটা বুদ্ধিবৃত্তিক লড়াই করে গেলেন সেটা আমরা দেখব। আর বিজ্ঞান ছাড়াও সমাজ বা রাজনীতি নিয়ে ওনার ভাবনা কেমন ছিল সেটাও কিন্তু খুব আকর্ষণীয়। তো শুরুতেই যদি উনার জন্ম আর ছোটবেলার দিকে তাতাই 1879 সালে জার্মানির উলম শহরে। হুম। একটা চমকপ্রদ তথ্য হল জন্মের পর উনার মাথাটা নাকি অস্বাভাবিক রকমের বড় আর সামান্য বিকৃত ছিল। বাপরে। হ্যাঁ, উনার মা আর দিদিমা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, উনি কথা বলতেও শিখেছিলেন অনেক দেরিতে, যা দেখে বাবা মা ভেবেছিলেন উনার হয়তো কোনো লার্নিং ডিসেবিলিটি আছে। মানে সেই অস্বাভাবিক ধীরগতির শিশুটিই যে একদিন ফিজিক্সের ভিত নাড়িয়ে দেবে, সেটা সে সময় কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। একদমই না। এখানে ওনার কৌতূহল জাগার প্রথম গল্পটা খুব ইন্টারেস্টিং। 5 বছর বয়সে যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন, তখন বাবা ওনাকে একটা পকেট কম্পাস উপহার দেন। হ্যাঁ, এই গল্পটা অনেকেই জানেন, কিন্তু এর পেছনের বৈজ্ঞানিক তাৎপর্যটা বেশ গভীর। ঠিক বলেছেন। ওইটুকু বয়সেই উনি অবাক হয়ে ভাবতেন যে কম্পাসের কাঁটাটিকে যে শক্তি ঘোরাচ্ছে তা তো দেখা যাচ্ছে না, কোনো সুতো বা ধাক্কা তো নেই। আসলে নিউটনীয় ফিজিক্সের মূল আইডিয়াই ছিল যে বস্তুর ওপর সরাসরি বল প্রয়োগ করতে হবে। কিন্তু এই যে শূন্যস্থান যেখানে কিছুই নেই, সেখানেও অদৃশ্য একটা শক্তি মানে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, এই বিষয়টা ওনাকে একেবারে আচ্ছন্ন করে ফেলে। হ্যাঁ, এই অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বা দূর থেকে ক্রিয়াশীল শক্তির ধারণাই ওনার মনে প্রথম এই বীজটা বুনে দেয় যে প্রকৃতিতে নিশ্চয়ই কোনো গভীর আর অদৃশ্য নিয়ম লুকিয়ে আছে। তবে স্কুলের পরিবেশ কিন্তু ওনার এই স্বাধীন চিন্তার জন্য মোটেও সুবিধের ছিল না। হ্যাঁ, মিউনিখে স্কুলের ওই কড়া নিয়ম আর মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়াটা উনি একদম সহ্য করতে পারতেন না। ওনার মনে হতো এ ধরনের শিক্ষা ব্যবস্থা মানুষের সৃজনশীলতার গলা টিপে ধরে। এই বিরক্তি আর সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ভয় থেকে 15 বছর বয়সেই উনি এক প্রকার স্কুল ছেড়ে ইতালিতে পরিবারের কাছে পালিয়ে যান। কিন্তু এই একাডেমিক ব্যর্থতা তো সেখানেই থামেনি। না, সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে তো উনি সাধারণ বিষয়গুলোতে ফরাসি ভাষা বা জীববিজ্ঞানে রীতিমতো ফেল করেছিলেন। তবে পদার্থবিজ্ঞান আর অঙ্কে ওনার নম্বর এতই অসাধারণ ছিল যে পরে ওই স্কুলেই ওনার পড়ার ব্যবস্থা হয়। আর ওখানেই কিন্তু পরিচয় হয় সার্বিয়ান ছাত্রী মিলেভা মারিকের সাথে, যিনি পরে ওনার প্রথম স্ত্রী হন। ঠিক। তো গ্র্যাজুয়েশনের পর ওনার জীবনে একটা অদ্ভুত সময় আসে। কোনো প্রফেসরের সুপারিশ না পাওয়ায় কোনো একাডেমিক চাকরি জুটল না। বাধ্য হয়ে উনি সুইস পেটেন্ট অফিসে লেভেল 3 ক্লার্ক হিসেবে কাজ শুরু করলেন। অনেকে এটাকে একটা ট্র্যাজেডি ভাবতে পারেন, কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল জন হুইলারের স্মৃতিকথা পড়লে বোঝা যায় এই চাকরিটাই ছিল ওনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। কিভাবে? হুইলার বলছেন পেটেন্ট অফিসে ওনার বসের একটা কড়া নির্দেশ ছিল, যে কোনো নতুন আবিষ্কার বা যন্ত্রের কাজ করার পদ্ধতিটা একেবারে স্পষ্ট করে প্রয়োজনে মাত্র এক বাক্যে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা। প্রতিদিন অসংখ্য জটিল যন্ত্রপাতির নকশা দেখে সেগুলোর একেবারে মূল নির্যাস বের করার এই কাজটাই আইনস্টাইনকে জটিল থিওরি সহজভাবে ভাবার অসাধারণ দক্ষতা দিয়েছিল। আর এই দক্ষতার চূড়ান্ত বিস্ফোরণ আমরা দেখি 1905 সালে, ফিজিক্সে যাকে বলা হয় অ্যানাস মিরাবিলিস বা অলৌকিক বছর। অভাবনীয় একটা বছর। পেটেন্ট অফিসে ফুল টাইম কাজ করার পাশাপাশি কোনো বড় ল্যাবের সাপোর্ট ছাড়াই উনি 4টি যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেন।
যার প্রথমটা ছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে, যেখানে উনি দাবি করলেন আলো শুধু তরঙ্গ নয়, বরং শক্তির ছোট ছোট প্যাকেট বা কোয়ান্টা হিসেবে আচরণ করে। আর এই সাহসী দাবিটাই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের জন্ম দেয়। দ্বিতীয়টা ছিল ব্রাউনিয়ান মোশন। তরলে ভাসমান পরাগরেণুর নড়াচড়া বিশ্লেষণ করে উনি গাণিতিকভাবে প্রমাণ করে দিলেন যে পরমাণুর আসলেই অস্তিত্ব আছে। আর তৃতীয় পেপারটি তো মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দিল, স্পেশাল রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব। স্পেস এবং টাইম যে আপেক্ষিক, আর গতি বাড়লে যে সময় ধীর হয়ে যায়, এই বিষয়টা হাজার বছরের নিউটনীয় ধারণাকে চূর্ণ করে দেয়। আর চতুর্থ পেপারে এলো সর্বকালের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc²। সামান্য ভরের ভেতরে কি অকল্পনীয় শক্তি লুকিয়ে থাকতে পারে, এটা তার দরজা খুলে দিল। একজন পেটেন্ট ক্লার্কের মাথা থেকে 1 বছরে এগুলো বেরোচ্ছে ভাবলেই অবাক লাগে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ স্পেশাল রিলেটিভিটি প্রকাশের পর উনি বুঝলেন এতে মহাকর্ষ বা গ্র্যাভিটি নেই। দীর্ঘ 10 বছরের এক ক্লান্তিকর সংগ্রামের পর 1915 সালে উনি প্রকাশ করেন জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতা। হুইলারের বিখ্যাত উক্তিটি এখানে বলতেই হয়, হ্যাঁ, ওই যে স্পেস ম্যাটারকে বলে কিভাবে চলতে হবে, আর ম্যাটার স্পেসকে বলে কিভাবে বেঁকে যেতে হবে। অসাধারণ একটা ধারণা। মহাকর্ষ কোনো দড়ি নয়, বরং ভারী বস্তুর কারণে স্থানকালের চাদরটাই বেঁকে যায়। তবে এই জেনারেল রিলেটিভিটি নিয়ে কাজ করতে গিয়েই উনি একটা বড় ভুল করে বসেন। ওই যে মহাবিশ্বের প্রসারণের বিষয়টা। হ্যাঁ, ওনার সমীকরণ বলছিল মহাবিশ্ব স্থির নয়, এটা হয়তো সংকুচিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে। কিন্তু উনি স্থির মহাবিশ্বে বিশ্বাস করতেন, তাই সমীকরণ মেলাতে একটা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বা ধ্রুবক বসিয়ে দেন। কিন্তু পরে যখন এডউইন হাবেল প্রমাণ করলেন যে গ্যালাক্সিগুলো আসলেই দূরে সরে যাচ্ছে, তখন আইনস্টাইন এই কনস্ট্যান্টটাকে ওনার জীবনের সবচেয়ে বড় ভুল বলেছিলেন। এই যে প্রকৃতির নিয়মের প্রতি উনার অটল বিশ্বাস, এটাই উনাকে আরেকটা বড় বিতর্কে জড়ায়, কোয়ান্টাম থিওরির সাথে উনার সারা জীবনের লড়াই। এটা খুব ইন্টারেস্টিং। ফটো ইলেকট্রিক ইফেক্ট দিয়ে উনি নিজেই কোয়ান্টাম থিওরি শুরু করলেন, অথচ পরে এর মূল আইডিয়াই মেনে নিতে পারলেন না। কারণ কোয়ান্টাম মেকানিক্সের কেন্দ্রে আছে অনিশ্চিততা বা র্যান্ডমনেস। একটা ইলেকট্রন কোথায় আছে তা নির্দিষ্ট করে বলা যায় না। কিন্তু আইনস্টাইন স্পিনোজার দর্শনে, মানে নিখুঁত নিয়তিবাদে বিশ্বাসী ছিলেন। উনি মানতে পারেননি যে মহাবিশ্বের মূলে কেবলই একটা সম্ভাবনার খেলা চলছে। এখান থেকেই আসে ওনার সেই বিখ্যাত কথা যে ঈশ্বর পাশা খেলেন না, গড ডাজ নট প্লে ডাইস। আর নিলস বোরের সাথে এই নিয়ে ওনার দীর্ঘ বিতর্ক তো ইতিহাসের অংশ হয়ে আছে। উনি একের পর এক থট এক্সপেরিমেন্ট দাঁড় করাতেন বোরকে আটকানোর জন্য, যেমন ইপিআর প্যারাডক্স, যেখানে উনি দেখান যে দুটো কণা দূরে থাকলেও একে অপরকে প্রভাবিত করছে, যাকে উনি স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স বলেছিলেন। ওনার ধারণা ছিল এমন ভৌতিক কিছু ঘটা অসম্ভব, তাই কোয়ান্টাম তত্ত্ব অসম্পূর্ণ। কিন্তু মজার ব্যাপার হলো, আইনস্টাইনের এই তীক্ষ্ণ সমালোচনাগুলোই নিলস বোরকে বাধ্য করেছিল কোয়ান্টাম থিওরিকে আরও নিখুঁতভাবে প্রতিষ্ঠা করতে। বিজ্ঞান জগতের এই তুমুল বিতর্কের মাঝেই কিন্তু বাইরের পৃথিবীটা বদলে যাচ্ছিল। ১৯৩৩ সালে জার্মানিতে হিটলারের উত্থান শুরু হয়। ইহুদিদের ওপর অত্যাচার শুরু হলে আইনস্টাইন আমেরিকায় চলে আসেন। ঘোষণা করেছিল। আমেরিকায় এসে প্রিন্সটনের ইনস্টিটিউটে উনি স্থায়ী হন। তাহলে এসবের মানে কি দাঁড়াচ্ছে? উনি কিন্তু শুধু ল্যাবে বন্দি থাকা বিজ্ঞানী ছিলেন না। একদমই না, রাজনীতি আর সমাজ নিয়ে ওনার স্পষ্ট অবস্থান ছিল। উনি বিশ্ব শান্তি, সমাজতন্ত্র এবং যুদ্ধ ঠেকাতে একটা ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা বৈশ্বিক সরকারের স্বপ্ন দেখতেন। জায়নবাদের একজন পরিচিত মুখ হলেও উনি কখনো আলাদা ইহুদি রাষ্ট্রের পক্ষে ছিলেন না, বরং আরবদের সাথে মিলেমিশে থাকার পক্ষপাতী ছিলেন। আর আমেরিকায় গিয়ে সেখানকার বর্ণবাদ ওনাকে ভীষণ নাড়া দেয়। উনি বর্ণবাদকে আমেরিকার সবচেয়ে ভয়াবহ রোগ বলেছিলেন। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের সংগঠন NAACP-তে উনি যোগ দেন, লিঙ্কন ইউনিভার্সিটিতে ভাষণ দেন। এমনকি কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যকে উনি জার্মানিতে ইহুদিদের সাথে হওয়া আচরণের সাথে তুলনা করেছিলেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সহকর্মীদের অনুরোধে উনি প্রেসিডেন্ট রুজভেল্টকে একটা চিঠি লেখেন। ওই যে আমেরিকার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রয়োজনীয়তা জানিয়ে। হ্যাঁ, কারণ ভয় ছিল জার্মানি হয়তো আগে বোমা বানিয়ে ফেলবে। এই চিঠি থেকেই ম্যানহ্যাটন প্রজেক্টের শুরু। যদিও পরে জীবনের শেষ দিকে এই চিঠির জন্য উনি গভীর অনুতাপ প্রকাশ করেছিলেন। এই রাজনৈতিক ডামাডোলের বাইরে ওনার খুব সুন্দর একটা দিক ছিল, ওনার সঙ্গীত প্রেম। হ্যাঁ, উনি বেহালা বাজাতে খুব ভালোবাসতেন। মোজার্ট আর বাখের সঙ্গীত
ওনার অত্যন্ত প্রিয় ছিল। উনি একবার বলেছিলেন বিজ্ঞানী না হলে উনি হয়তো সুরকার হতেন, কারণ উনি সঙ্গীতেই চিন্তা করেন। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ওনার কি ঈশ্বরে বিশ্বাস ছিল? প্রচলিত ব্যক্তিগত ঈশ্বরে উনি বিশ্বাস করতেন না। নিজেকে গভীরভাবে ধার্মিক একজন অবিশ্বাসী বলতেন। উনি মূলত দার্শনিক স্পিনোজার ঈশ্বরে বিশ্বাস করতেন, মানে মহাবিশ্বের নিখুঁত নিয়ম আর শৃঙ্খলায় উনার কাছে ঈশ্বর ছিল। জীবনের শেষের দিকে উনি নিরামিষাশী হয়ে গিয়েছিলেন। ১৯৫৫ সালের এপ্রিলে যখন ওনার অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়, চিকিৎসকরা অস্ত্রোপচার করতে চেয়েছিলেন। কিন্তু উনি পরিষ্কার বলে দেন, আমি যখন চাই তখনই যেতে চাই। কৃত্রিমভাবে জীবন দীর্ঘায়িত করা রুচিহীন। উনি অত্যন্ত শালীনতার সাথে বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু মৃত্যুর পর থমাস হার্ভে নামের এক প্যাথোলজিস্ট পরিবারের অনুমতি ছাড়াই ওনার মস্তিষ্ক বের করে নেন। এই আশায় যে বিজ্ঞান হয়তো খুঁজে বের করবে কেন উনি এত বুদ্ধিমান ছিলেন। আসলে আইনস্টাইনের জীবন আমাদের শেখায় যে বিশাল কোনো ল্যাবরেটরি নয়, বরং চারপাশের জগৎকে নিয়ে প্রশ্ন করা আর কৌতূহল বজায় রাখা একজন মানুষকে কতটা দূরে নিয়ে যেতে পারে। আজকের আলোচনার একেবারে শেষে এসে একটা নতুন ভাবনার উদ্রেককারী প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। আইনস্টাইন ওনার জীবনের শেষ কয়েক দশক কোয়ান্টাম মেকানিক্সের অনিশ্চয়তাকে ভুল প্রমাণ করতেই ব্যয় করেছেন। হ্যাঁ, একটা একক তত্ত্ব বা ইউনিফাইড ফিল্ড থিওরি খুঁজতে গিয়ে উনি ব্যর্থ হয়েছেন। কিন্তু উনি যদি ওনার স্বভাবসুলভ একগুঁয়েমি সরিয়ে রেখে কোয়ান্টাম মেকানিক্সের অনিশ্চয়তাকে মেনে নিতেন আর এর বিকাশে কাজ করতেন, তবে কি আধুনিক বিজ্ঞান আজ আরও কয়েক দশক এগিয়ে যেত? নাকি ওনার সেই নিজের যুক্তিতে অটল থাকার একগুঁয়ে স্বভাবটি ছিল ওনার অসামান্য প্রতিভার পেছনের আসল চালিকা শক্তি? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটা নিয়েই আজকের ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি।